তারা বলছে এই খলিলুর রহমান, আসিফ মাহমুদ এবং আপনার মাহফুজুল আলম তিনজন অপসারণ এবং পদত্যাগ চেয়েছিলেন। তাদের ভিতর থেকে একজন লোক আজকে বিদেশ মন্ত্রী। আপনার 15 বছরে একটা সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। তারপরে ইউনূস সরকার আসলো, উনি 1.5 বছর ছিলেন মনে করেন, চেষ্টা করছে রিপেয়ার করার, কিন্তু আজকে পর্যন্ত কোনো রিপেয়ার হয় নাই। কারণ রিপেয়ার যেটুকু হইতো গণভোটের মাধ্যমে, ওইটার ভিতরেই সব সংস্কারটা লুকায় আছে। এখন সেই গণভোট নিয়েই গড়িমসে চলতেছে। তাহলে আপনার আলটিমেটলি কী হবে আমরা ঠিক জানি না। এবং গণভোটের আলোকে যদি আমরা সংবিধানের সংস্কার করে আমরা যদি রাষ্ট্রটাকে গঠন করার চিন্তা না করি, তাহলে আলটিমেটলি আমরা সেই পিছের জায়গায় সেই জায়গায় চলে যাচ্ছি বলে আমার কাছে মনে হয়। কারণ যে যে উদ্যোগগুলো আমরা ভালো দেখতেছি, পাশাপাশি দেখেন খুব অল্প সময়ই সরকারের নিয়ে তো এখন কমেন্ট করা যায় না, টাইমটা তো খুব একদম নতুন। তারপর ধরেন লাগামহীন কিছু কথা, যেমন দ্রব্যমূল্যের কথা বললেন ভাই, দ্রব্যমূল্য নিয়ে একটা মন্তব্য করছেন ওনাদের পার্টির মহাসচিব যে আমরা ঈদের পরে সিন্ডিকেটের বিরুদ্ধে স্টেপ নিব। তার মানে কি এই বাকি 27 দিন চলবে? মানে বিষয়গুলো তো এরকম দাঁড়ায়। মানে এইরকম স্টেটমেন্ট আমরা আশা করি না, বরং আমার মনে হয় যে হ্যাঁ আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি, শুরু করছি, এবং আমরা বিষয়গুলো এর মধ্যে ভালো হয়। উনি বলছেন ঈদের পরে, তার মানে এই কয়দিন কি চলবে? তারপরে ধরেন চাঁদা টাদা নিয়ে বাংলাদেশের কথাগুলো পুরনো, চাঁদাবাজি হয় কম বেশি, ভাই গল্প করে তো লাভ নাই। কিন্তু তারপরে যখন আপনি একজন দায়িত্বশীল মন্ত্রীর থেকে বলা হয় যে চাঁদাবাজি বিষয়টা আমি বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি সমঝোতার ভিত্তিতে, মানে এই যে কথাগুলো এত হালকা এবং সরকারিভাবে একজন মন্ত্রী হিসেবে ছাড়পত্র দেয়া চাঁদার পক্ষে, এগুলো তো খুবই বিতর্কিত বিষয়। তারপরে ধরেন সরকারের আরেকটা বিতর্কের জায়গা আছে, যেখানে বলা হয়েছিল যে আপনার ইউনূস সরকার কিংস পার্টি করবে, কিংবা এখানে বসে যারা আছে তারা সরকার আশীর্বাদ পুষ্ট। এখন আজকে দেখেন খলিলুর রহমান সাহেব, আমি খলিলুর রহমান সাহেবের অযোগ্য ব্যক্তি বলছি না, বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী যোগ্য লোক নিশ্চয়ই আছে, আমি কারোর তার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু তাকে নিতে হইল কেন? আপনি যে লোকটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ছিল এবং আপনার দলের একটা অংশ তাকে যাচ্ছে তাইভাবে তখন উনি ছিলেন লন্ডন, ঢাকা বিএনপি যারা ছিলেন নেতৃত্বস্থানীয় তারা বলছে এই খলিলুর রহমান, আসিফ মাহমুদ এবং আপনার মাহফুজুল আলম তিনজন অপসারণ এবং পদত্যাগ চেয়েছিলেন। তাদের ভিতর থেকে একজন লোক আজকে বিদেশ মন্ত্রী, এবং বিদেশ মন্ত্রীটা কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি ভালোভাবে চিন্তা করেন, ইট ইজ অলমোস্ট প্রাইম মিনিস্টারের পরের ধাপটাই সেটা। কারণ আপনি গ্লোবাল ভিলেজে বাংলাদেশ একটা দেশ, সারা পৃথিবীর সাথে কানেক্টিং রেখে তাকে চলতে হবে, সেই জায়গাটার মতো একটা জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন সাহেব, ইন্টারনাল উনি বিষয়টা দেখলেন, কিন্তু এক্সটার্নাল বিষয়টা সারা বিশ্বের সাথে কমিউনিকেট করবে সেই রকম একটা জায়গায় উনি সরকারের ভিতরে ছিলেন। সেই সরকারের থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে এখানে আসছেন, তাহলে এগুলো তো অনেক প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে বিষয়টা কেমন। আমি কিন্তু যোগ্যতা নিয়ে আমার কাছে প্রশ্ন নাই, কিন্তু যে কথাগুলো আপনারা রেস করছিলেন, আজকে যদি মনে করেন ভাগ্যচক্রে এনসিপি জিতে যাইত, আমি জামাতও বাদ দিলাম, এনসিপি জিতে ঘটনাচক্রে কল্পনা করি, এবং সেখানে যদি এই মন্ত্রিপরিষদের ভিতরে আসিফ মাহমুদ, মাহফুজ আলম কিংবা খলিলুর রহমান ঢুকতো, তাহলে কী হইতো? পরিষ্কার ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং রাস্তা আন্দোলন হয়ে যেত এবং নির্বাচন মাইনা করা হইতো। কিন্তু যখন আপনি 2/3 পেয়ে গেলেন, আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেলেন। তাহলে এই যে তাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনাদের যে প্রশ্ন বিষয়গুলো ছিল, সেগুলো তো আপনারা এখন সহাবস্থান করতেছেন সেই সরকারের সাথে, তাহলে অনেক কিছু তো প্রশ্নবিদ্ধ হয়, এটা তো আমরা আশা করি নাই। সুতরাং আমি জানি না সামনে কী দিক হবে, কিন্তু অনেক প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেছে ইতিমধ্যে। আপনি যদি গণভোটের প্রতি নজর দেন, কিংবা কিংস পার্টি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের একজন এখানে মন্ত্রী, এগুলো সবই কোশ্চেন মার্ক। তারপরে মন্ত্রীর ওইরকম কমেন্ট, চাঁদাবাজির পক্ষে ছাড়পত্র দেয়া, কিংবা সিন্ডিকেট ঈদের পরে ধরবো, মানে ঈদ পর্যন্ত চলবে, মানে এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমরা লক্ষণটা তো খুব বেশি ভালো দেখছি বলে আমার কাছে মনে হচ্ছে না। তারপরে আমি সরি যে অলরেডি বোধহয় বলছে
তারেক রহমান সাহেব, আমি শুনছি যেটা, যে 3 মাস না 6 মাস একটা মেয়াদ দিছে, সমস্ত 180 দিনের 6 মাস পারফরমেন্স দেখবে, তারপরে হয়তো উনি অ্যাকশন নেবেন। তো আশা করি এই ঘটনার পরে এবং এই সিগন্যাল উনি দেওয়াটা সেটাও ভালো লক্ষণ। তার ভিতরে যদি এই সিগন্যালের ভিত্তিতে যদি সংযত হয়ে যায় মন্ত্রীরা, কথাবার্তার দিক থেকে সিদ্ধান্তের দিক থেকে যদি সংযত হয় ভালো, আর যদি সংযত না হয় তাহলে তো তার ইন্টারনাল প্রবলেমটা সেটা দূর করা, সেটা ঠিক রাখাও তার জন্য জরুরি হয়ে পড়বে। আপনি জানেন যে আমাদের যে মুসলিম আইন তাতে কি আছে, যে ভাই আর বোনের মধ্যে সম্পত্তি বন্টন হইলে ধরেন 15 টাকা তার বাবা রেখে গেছে, তাহলে ভাই পায় 10 টাকা, বোন পায় 5 টাকা। এই তো আইন, এটা তো আইন। আচ্ছা, এখন যদি ভাই আর বোন মাইনে নেয় যে আমরা দুজনে 7.5 টাকা করে নিব, ওই আইনে কি আসে যায়? আমি বুঝাতে পারছি? কাজে এগুলো একটা দোহাই। 2/3 মেজরিটি পাওয়ার পর আপনার এই সমস্ত অজুহাতগুলো খুঁজতেছেন, 2/3 না পাইলে আপনি এগুলো খুঁজতেন না। আপনার উপরে সবাইকে নির্ভরশীল করতে চাচ্ছেন, করেন। সংবিধান তো মানুষের জন্য সংবিধান না, মানে মানুষের জন্য সংবিধান নো, সংবিধানের জন্য মানুষ তাও না। অর্থাৎ মানুষের প্রয়োজনে সংবিধান টাইম টু টাইম বদল হইতে হবে, টাইম টু টাইম। আপনার লাইফে আপনি দেখেন তো টাইম টু টাইম আপনার জীবনে কত পরিবর্তন আনছেন। আপনি এক সময় কথায় কথায় মারামারি করতেন, এখন করেন না, কথার কথা। টাইম টু টাইম আপনার এগুলো চেঞ্জ হইতে হবে। আপনি গণভোট মেনে নিছেন, কে আদেশ দিতে কোনটা কোনোভাবে আপনি বেআইনি বলতে পারবেন না। আপনি যখন মেনে নেওয়ার পর ওখান থেকে আপনি সরতে পারবেন না। আপনি একটা জিনিস একজনকে ফ্রি দিয়ে দিলেন, এরপর আর ফেরত নিতে পারবেন না, কথার কথা বলছি। অর্থাৎ আপনি যেটা সিদ্ধান্তটা মেনে নেবেন, দ্যাট বিকামস এ ল। যে যত গল্প আইনই আছে, আমি এখন আইনের কথা বললে হয়তো সবাই ভাববে যে এখানে আইন বুঝাই দিই। আপনি আইনি আপনি একবার যদি মেনে নেন, সেখান থেকে আপনি সরতে পারবেন না সব জায়গায়। সুতরাং আপনি গণভোট মেনে নিছেন, আপনি মেজর হাফিজ সাহেব বললেন হ্যাঁ গণভোট না হলে নির্বাচন হইতো না, তাই আমরা মেনে নিয়েছি। বিষয়টা কি হইলো? তাহলে পিওর কি ফাঁকি দিলেন জনগণকে, তাই এস্টাবলিশড হয় না? আপনি তো এত হালকা কথা বলা তো ঠিক না। আপনি প্রত্যেকটা যুক্তি আপনাদের খোরা যুক্তি দেখতেছি। সংবিধানে বলছে 2টা ওত নাকি নিলে একটা আগেরটা, এই সংবিধানে বলা আছে যে একটা ওতের পর একটা ওত নিলে আগেরটা বাদ দিবে। কোথায় লেখা আছে এটা? এটা কোথায় আছে? এখানে একটা ওত নিবে, সংসদ সদস্য হয়ে ওত নিবে, মন্ত্রী হয়ে ওত নিবে, এটা বলা আছে। কিন্তু আর একটা ওত নিলে এটা বাতিল হবে, কোথায় আছে এটা? একজন ব্যাখ্যা দিয়ে, এটা বিশেষজ্ঞরা বলে, বিএনপি বলে না। যিনি বলছেন তার কথা, তাকে তার টার্গেট করিতে আমি বলছি। থাকতে হবে তো এখানে। আপনি যে সংবিধান যদি মানেন, যার জন্য তাহলে পুরোটা সংবিধান মানেন। 2026 আপনার নির্বাচনী পাওয়ার কথা না, এই সংবিধান মোতাবেক আপনি নির্বাচন পাইছেন। তর্কের খাতিরেই যদি বলি, বিএনপি যদি এই শপথটি না নেয় তাহলে কি হবে? শপথ যদি না নেন আপনি, তাইলে কি হবে? আপনি মনে করেন একজন রাজনীতিবিদরা, যেমন বিএনপির নিজস্ব একটা ইশতেহার আছে, বিএনপির নিজস্ব কতগুলো প্রোগ্রাম দিছে। এই প্রোগ্রাম তো বিএনপির একার না, পাশ করার পরে সবার হয়। বিএনপি যদি ফেল করতো তাহলে তো এইটা সবার জন্য বাস্তবায়ন করতো না সে। এখন পাশ করার পর এটা কিন্তু শুধু বিএনপির যারা সম্পৃক্ত তা না, এটা সবার জন্য। এই ফ্যামিলি কার্ড করবেন সবার জন্য, আপনি খাল খনন করবেন সেটার উপকার অপকার যাই হোক সবার জন্য, আপনি গাছ লাগাবেন সেটার উপকার অপকার সবার জন্য। তার মানে হচ্ছে আপনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, দলটা ক্ষমতায় চলে গেল, তখন আপনাদের সমস্ত কর্মকাণ্ড সবার জন্যে। সমস্ত কর্মকাণ্ড যদি সবার জন্য হয়, তাহলে সবাইকে যে প্রতিশ্রুতি আপনি দিছেন, গণভোটের আপনার প্রতিশ্রুতি দিছেন, তো এই যে প্রতিশ্রুতি যদি এখন ফলন না করেন, না করলে প্রতিশ্রুতি ভঙ্গ হলো, ভঙ্গ হলে পরে তার কনসিকুয়েন্সটা কি হতে পারে সেটা তো আমি এখন বলতে পারবো না, কারণ এখনো শঙ্কা জায়গায় কিনা সেটি আপনাকে জানতে। আপনি সেটা তো নির্ভর করবে পার্লামেন্টে যারা সরকারি দল বিরোধী দল তাদের বাকবিতনটা কি চলে, তারা পার্লামেন্টের ভিতরে সীমাবদ্ধ থাকতে পারে কিনা, নাকি পার্লামেন্টের বাইরেও তাদের চলবে, ভিতরে আইনি বিতর্ক যদি আমি প্রত্যাশা করি যে আইনি বিতর্ক যদি শপথ না নিয়ে তারা সংবিধান সংশোধন করে এবং জুলাই সনদ বাস্তবায়ন করে, সেক্ষেত্রে কোনো আইনি আমি মনে করি এই সরকারের জন্য, আমি জানি না আমার কথা তো কিছু আসে না, বরং এই গণভোটের আলোকে, যেহেতু গণভোটের জাজমেন্ট দিছে, তার আলোকে যদি আপনি সংস্কার করেন তাহলে আপনি টোটালটা বৈধতা পাবেন। নাইলে এই সরকার কিন্তু আপনি আইনিভাবে বৈধতাই পাচ্ছেন না।
আপনি বলেন না কোন সরকারও তার নির্বাচন দিল সে সংবিধানে নাই, সংবিধানে যে মেয়াদে নির্বাচন করার কথা তা করলেন না, করলেন ফেব্রুয়ারি 2026-এ, এইটা সংবিধানে নাই। তা আপনি তো সংবিধানের বাইরে আছেন কন্টিনিউয়াস। আপনি এখন ভিতরে ঢুকতে হইলে বেস্ট প্রক্রিয়াটা হইলো গণভোটটাকে যদি আপনি সম্মতি দিয়ে এইটার আলোকে আপনি সংস্কার করেন সবার। এখন শেষ কথা, একটা মিনিট, এই গণভোট নিয়ে এত গড়িমসি কেন? আপনাকে বিষয়টা চিন্তা করতে হবে যে এই গণভোটে যা আছে সব যদি বাস্তবায়ন করি আমরা, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, জনগণের কোনো ক্ষতি হবে না, বহির্বিশ্বের সাথে আমার সম্পর্কের ক্ষতি হবে না। ক্ষতি কার হবে? ক্ষতি হবে শুধু রাজনৈতিক দলের, তাদের ক্ষমতার থেকে, তাদের ক্ষমতার কক্ষিগত, সেখান থেকে কিছু ক্ষমতা কমে যাবে। এছাড়া এটার ভিতরে এমন কিছুই নাই যেটা এই দেশের সাধারণ জনগণের, রাষ্ট্রের, ইভেন বহির্বিশ্বে এটার কোনো প্রভাব পড়ে। এটা টোটালটাই আমাদের আভ্যন্তরীণ।